শেষ আশাটুকুর নাম বাংলাদেশ। তাই আমরা বারবার চাই বাংলাদেশ জিতে যাক। আমাদের পক্ষ একটাই, বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভালো চাই। আর প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তোমাদের একটি কথাই বলতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। তোমরাই বাংলাদেশ, তোমরাই আমাদের স্বপ্ন দেখাও, সাহস যোগাও, সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগাও। তোমাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা জানিয়ে আমরা শুরু করছি আমাদের 236তম এপিসোড। আশা করছি এই এপিসোডটি সবার ভালো লাগবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনারা শুনছেন এবং আপনারা স্বাধীন মিউজিক অ্যাপেও একই সাথে শুনতে পাচ্ছেন। এবং আমি রিকোয়েস্ট করব আপনাদের সবাইকে, আমাদের যদি সাপোর্ট করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে সমস্ত রকমের আপডেট আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আমি বেশি কথা বলবো না, শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেসটা দেব। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। কিভাবে ঘটনা পাঠাবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, সুতরাং আমার এখানে কোনো কিছু বলার নেই। আপনি যে কোনো ফরম্যাটে পাঠাতে পারেন। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে অডিও ক্লিপ আমার খুব বেশি দরকার এখন। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমে বলে রাখি, আমি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই দয়া করে আমার নাম প্রকাশ করবেন না। আমি বলছি পাবনা জেলার সাথিয়া উপজেলার কোনো একটা গ্রাম থেকে। এটি ভূত.com পাঠানো আমার প্রথম ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, অনুরোধ রইল। আমি যে ঘটনাটি আজ শেয়ার করছি সেটি আমার মামার সাথে ঘটা। তিনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই তার ভাষায় লিখে উপস্থাপন করার চেষ্টা করছি। শব্দ চয়ন ও বানানে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন মামা। ঘটনাটি ঘটে 1986 সালের কোনো একটি দিনে। আমাদের গ্রাম থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে বউঘাটা ছদ্মনাম এবং এই বউঘাটা নামক এলাকায় একটা ছোট বিল ছিল। তখন বর্ষাকাল হওয়ায় বিলটি ছিল পানিতে পরিপূর্ণ। বিলটির পূর্ব পাশে ছিল শ্মশান, পশ্চিম পাশে ছিল কবরস্থান। সেই বিলের মাঝখানে বাঁশের তৈরি বানা বা নেট বা জাল দ্বারা বাঁধ দিয়ে বাঁধের মধ্যে মাছ চাষ করতাম। মাছ যাতে চুরি না হয় সেজন্য বাঁধটি পাহারা দেবার জন্য প্রতিদিন 2 থেকে 3 জন লোক পাঠানো হতো। বাঁধটির দক্ষিণ পাশে পানির ওপর একটি টং বা ভাওর বানানো হতো যাতে সেখান থেকে বাঁধটিকে পাহারা দেয়া যায়। অবশেষে এক রাতে পাঠানো হলো আমাকে এবং আমার চাচাতো ভাই নজর আলী, এটিও ছদ্মনাম, তাকে বাঁধটি পাহারা দেবার জন্য। আমি এবং নজর আলী খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরপরই বাঁধটির পাহারা দেবার উদ্দেশ্যে গ্রামের নির্জন মেঠো পথ দিয়ে যাত্রা শুরু করি। যাত্রা শুরুর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার যাবার পর পেছন থেকে সাদা জুব্বা পরা একজন বৃদ্ধ আমাদের ডেকে বলেন, তোমরা ওদিকে যেও না, তোমাদের অনেক বড় ক্ষতি হবে। বৃদ্ধ লোকটির কথায় পাত্তা না দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। 20 থেকে 30 মিনিট হাঁটার পর আমরা বিলের পাড়ে পৌঁছাই। বিলের পাড়ে আমাদের একটা ছোট নৌকা ছিল যেটাতে করে আমরা বাঁধটির কাছে পৌঁছাই। তারপর বাঁধটির দক্ষিণ পাশে থাকা টং বা ভাওরের ওপর বসে আমরা দুজন কিছুক্ষণ আড্ডা দেবার পর ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক 1টার সময় একটা মেয়ের কণ্ঠের আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। চাঁদে আবছা আলোতে আমরা দেখতে পেলাম শ্মশান বরাবর একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার কোলে একটি বাচ্চা। সেই মেয়েটি আমাদের উদ্দেশ্য করে বলছিল,
আমাকে পাড়ে নিয়ে যা। তখন নজর আলী মেয়েটিকে বলল, কে কে আপনি? মেয়েটি বলল, আপনারা আমাকে চিনবেন না, বিলের ওপারে আমার বাড়ি। তখন আমরা কোনো কিছু না ভেবে মেয়েটিকে ওপারে পৌঁছে দেবার জন্য শ্মশান পাড়ে পৌঁছাই এবং সেখান থেকে মেয়েটিকে নৌকায় নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেই। মেয়েটি নৌকার ছাউনির মধ্যে বসেছিল। আমি সামনে থেকে এবং নজর আলী পেছন থেকে বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছিলাম। নৌকা চালানোর একটা পর্যায়ে আমরা অনুভব করলাম নৌকাটি ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। একসময় নৌকাটি এতটাই ভারী হয়ে গেল যে আমরা আমাদের সর্বশক্তি দিয়েও বৈঠা চালানোর পরেও নৌকাটি একটু এগোচ্ছিল না। এমন সময় নজর আলী শুনতে পায় নৌকার ছাউনির মধ্য থেকে কেমন একটা হাড় চেবানোর শব্দ আসছে। বিষয়টি বোঝার জন্য নজর আলী যখন ছাউনির কাছে যায় তখন সে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে সেই মেয়েটি তার কোলে থাকা বাচ্চার হাতের আঙুল ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নজর আলীর দিকে চোখ পড়তেই মেয়েটি সেই বাচ্চার আরেকটি আঙুল খেতে থাকে এবং সে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই ঘটনাটি নজর আলী আর সহ্য করতে না পেরে নৌকা থেকে পানিতে লাফ দেয় এবং সে আমাকে বলে, জীবন বাঁচাতে চাইলে পানিতে লাফ দাও। তার কথা শুনে আমি পানিতে লাফ দেই এবং সাঁতরাতে থাকি। হাঁটু পানিতে আসার পর আমরা দিক বিদিক হয়ে দৌড়াতে থাকি। কিছু দূরে যাওয়ার পর আমি চারিদিকে তাকিয়ে দেখি নজর আলী নেই। তারপর হঠাৎ আমি শুনতে পেলাম একটা নারী কণ্ঠ চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকার শোনার পর চাঁদের আবছা আলোতে আমি দেখতে পেলাম আমার থেকে হাত বিশেক দূরে একটা অবয়ব মাঝ বয়সী একটা মেয়েকে বটগাছের ডালের সাথে ঝুলিয়ে জোরপূর্বক ফাঁসি দেওয়ার চেষ্টা করছে। মেয়েটিকে বাঁচানোর জন্য যতক্ষণে আমি মেয়েটির কাছে পৌঁছাই ততক্ষণে মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যখন আমি মেয়েটির মুখের দিকে তাকাই তখন আমি দেখতে পাই মেয়েটি আর কেউ নয়, মেয়েটি সেই যাকে আমরা নৌকায় করে পার করছিলাম। এই দৃশ্য দেখে আমার সমস্ত শরীর ভয়ে কাঁপতে থাকে। আমি চিৎকার দিয়ে যে সাহায্য চাইব সেই শক্তিটুকু আমার ছিল না। আমি মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছিলাম না। ঠিক তখনই সেই অবয়বটি একটা ভয়ানক পৈশাচিক হাসি দেয় এবং বলতে থাকে, তোকে এবার কে বাঁচাবে? একে তো মেয়েটির ঝুলন্ত লাশ, অপরদিকে অবয়বটির ভয়ঙ্কর পৈশাচিক হাসি। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। সূরা কালাম যা জানতাম পড়তে শুরু করলাম, কিন্তু ভয়ের কারণে কিছুই ঠিক হচ্ছিল না। অবশেষে নিজেকে বাঁচানোর জন্য দিক বিদিক হয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়ানোর একটা পর্যায়ে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যাই। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফেরে আমি নিজেকে আবিষ্কার করি বিছানায়। আমি আমার বাবাকে ডেকে বলি, আমি কিভাবে এখানে এলাম? তখন বাবা বলতে শুরু করেন, সকাল হয়ে যাবার পরেও যখন তোমরা বাড়ি ফিরছিলে না তখন আমি এবং গ্রামের কয়েকজন মিলে তোমাদের খুঁজতে বের হই। অনেক খোঁজাখুঁজির পর শ্মশান পাড়ে নজর আলীকে পাওয়া যায় এবং তোমাকে পাওয়া যায় শ্মশান থেকে আরেকটু দূরে ওই ছালে কাটার কাছে। তোমার সাথে কি হয়েছিল বলতো? তখন আমি বাবাকে সবকিছু বলি। বাবাকে নজর আলীর কথা জিজ্ঞেস করতেই তিনি বললেন, নজর আলীর এখনো জ্ঞান ফেরেনি। নজর আলীর জ্ঞান ফেরে সেদিন বিকেলে। জ্ঞান ফেরার খবর পাওয়া মাত্রই আমি নজর আলীর কাছে যাই কি ঘটেছিল তার সাথে তা শোনার জন্য। তখন নজর আলী আমাকে নৌকার ছাউনির মধ্যে ঘটে যাওয়া ঘটনাটির বর্ণনা করে, যা আপনারা ইতোমধ্যেই শুনেছেন। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, সেই রাতে তুই কোথায় হারিয়ে গিয়েছিলি? তখন নজর আলী বলতে শুরু করে, জীবন বাঁচাতে আমরা দুজন যখন দৌড়াতে থাকি তখন কিছু দূর যাওয়ার পর আমি দেখি আমার আশেপাশে তুমি নেই। আমি তোমাকে কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পাচ্ছিলাম না তখন আমি হঠাৎ লক্ষ্য করি আমার থেকে কিছুটা দূরে হাঁটু পানিতে আমন ধানের ক্ষেতের মধ্যে কি যেন 4-5টা মহিষ চড়াচ্ছে। এই বিষয়টি দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে আসে। আমি যখন মহিষগুলোর কাছে যাই তখন আমি দেখতে পাই মহিষগুলো সাধারণ মহিষ থেকে আলাদা। মহিষগুলোর কোনো চোখ ছিল না। সেই লোকটি আমাকে বলে, তুই এখানে এসে বড় ভুল করেছিস।
এর ফল তুই পাবি। কোনো কিছু না ভেবেই আমি দৌড়াতে শুরু করি। দৌড়াতে গিয়ে কিছু দূর যেতে না যেতেই সেই মহিষগুলো আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে। আমি তখন এতটাই ভয় পাই যে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এর পরের ঘটনা তো তুমি জানোই। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন, সিলেক্টেড না হলেও অভিযোগ নেই। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, সেগুলো আস্তে আস্তে লিখে পাঠাবো। যেহেতু আপনি ছদ্মনাম ব্যবহার করেছেন, সেহেতু আমি আপনার নাম ঠিকানা কোনো কিছু বলছি না। ঘটনাটা আমার কাছে একটু অদ্ভুত লেগেছে। সত্য মিথ্যা বিচারের ভার আমি আসলে লিসেনারদের কাছেই দেব। একই রাতে অনেকগুলো ঘটনা ঘটেছে, সেটা নিয়ে আমার একটু কনফিউশন। আর হার চেবানোর যে ব্যাপারটা, এটা নানান জায়গায় নানানভাবে নানান জনের সাথে ঘটেছে, সুতরাং এটা নিয়ে আমার বলার কিছু নেই। এরকম ঘটনা আমরা বহু শুনেছি, কিন্তু এই ঘটনা থেকে ফিরে আসার পরে আবারও ফাঁসির ঘটনা এবং বন্ধুটি আরো একটি ঘটনা অবলোকন করলো। এই ব্যাপারটা একটু অন্যরকম এবং এই ব্যাপারটা সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারাও জানাতে পারেন। আমরা চলে যাব